আসসালামু আলাইকুম। এই ক্লাসে পরিসংখ্যান চলক ও প্রতীক অর্থাৎ পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের এমসিকিউ প্রিপারেশনটা নিতে হবে। তো আমি তোমাকে যে নোটটা দিয়ে দিয়েছি সেটা যদি পড়ে থাকো তাহলে এই ক্লাসটা না করলেও সমস্যা নেই। শুধু এই ক্লাসে একটু ধারণা দেবো যে ওই লাইনগুলো থেকে কেমনে এমসিকিউ আসতে পারে, কেমন প্রশ্ন আসতে পারে সেগুলো, তাছাড়া আর কিছু না। তো তুমি যদি এটা ভালো মতো পড়ে থাকো, সবকিছু বুঝে থাকো, তাহলে আর এই ক্লাস না করলেও হবে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে তোমার যে জিনিসটা নোটের মধ্যে আছে সেটা হচ্ছে পরিসংখ্যানের সংজ্ঞা। এখন এই সংজ্ঞা থেকে কোনো পেছানোর কিছু নেই, সংজ্ঞাটা দিয়ে বলবে একে কি বলে, তুমি অপশনে দেখাবা পরিসংখ্যান বলে। তারপরে পরিসংখ্যানে আদর্শ সংখ্যা কে দিয়েছে সেটা আমাদের অবশ্যই জানা লাগবে। এটা তো নোটে আছে, আদর্শ সংখ্যা কে দিয়েছে। কে দিয়েছে বলো তো? হর্স হর্সিক্রিস্ট। এগুলো একটু জ্ঞানমূলক, এগুলো জেনে রাখতে হবে। তারপরে পরিসংখ্যানের জনক কে? পরিসংখ্যান বলতে পারে অথবা আধুনিক পরিসংখ্যান বলতে পারে, কোনো ব্যাপার না, সেটা হচ্ছে আর ফিশার। তারপরে আর কি আছে? আর পরিসংখ্যানকে কি কি বলা হয়? পরিসংখ্যান এটাকে বলা হয় রাজাদের বিজ্ঞান। এটা এমসিকিউতে পেছানোর কিছু নেই। পরিসংখ্যানকে কাদের বিজ্ঞান বলা হয় অথবা রাজাদের বিজ্ঞান বলা হয় কোন জিনিসকে? খুব সহজে হয়ে যাবে, রাজাদের বিজ্ঞান। আর এ ফিশার সম্পর্কে আরেকটা জিনিস মনে রাখতে পারো যে আধুনিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি অবদান রেখেছে এই লোক, সে কারণেই এর জনক বলে দিয়েছে। বুঝতে পারছো? এবার আর কি হতে পারে? ওই বাংলায় যে পরিসংখ্যান শব্দটা, এই যে শব্দ, এটা প্রথম কে তৈরি করে? ওই যে কোন এক মহানালবিশ নাকি যেন, প্রশান্ত চন্দ্র মহানালবিশ। প্রশান্ত চন্দ্র। এই অংশটা স্কিপ করতে পারো, আমি তো শুধু নোটই পড়ছি, তাছাড়া আর কিছুই না। এই অংশটুকু স্কিপ করতে পারো। প্রশান্ত চন্দ্র মহানালবিশ। আর কি কি আছে? আর আরো কয়েকজনের নাম মুখস্থ করতে হবে, যেটা হচ্ছে ইংলিশ যে স্ট্যাটিস্টিক্স, এই যে এই শব্দটা প্রথম ব্যবহার করে কে বলতো? ব্যবহার করে হচ্ছে ডাব্লিউ হুপার। তো এখান থেকে পেছানোর কিছু নেই, আশা করি বুঝে গিয়েছে এগুলো। তো এবার আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। যে শব্দটা, স্ট্যাটিস্টিক্স শব্দটা, এটা আসলে উৎপত্তি কথা থাকে। এটার উৎপত্তি অনেকগুলো শব্দ থেকে, যেটা হচ্ছে স্ট্যাটাস, তারপরে স্ট্যাটিস্টা, তারপরে স্ট্যাটিস্টিক, আর তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিকই, কিন্তু বানান আলাদা। তো স্ট্যাটাস এটা হচ্ছে ল্যাটিন, তারপরে স্ট্যাটিস্টা এটা হচ্ছে ইটালিয়ান, স্ট্যাটিস্টিক এটা হচ্ছে জার্মান, আর স্ট্যাটিস্টিক কিউইউই এটা হচ্ছে ফ্রেঞ্চ, বা এটাকে বাংলায় বলে ফরাসি। ফার্সি কিন্তু না। তো এটাই প্রশ্ন কেমন আসতে পারে যে স্ট্যাটিস্টিক শব্দটির ওই ইটালিয়ান প্রতিশব্দ কি এমন আসতে পারে, অথবা কোন একটা শব্দ তুলে বলতে পারে যে এটা কোন ভাষার শব্দ। আর এই প্রত্যেকটা শব্দের একটা অর্থ আছে, যে অর্থ হচ্ছে রাজনৈতিক অবস্থা। রাজনৈতিক অবস্থা। আশা করি বোঝা গিয়েছে। আর মনে হয় এখানে খুব বেশি কিছু নেই। আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, স্ট্যাটিস্টিক্স যে শব্দটা, বানানটা ভুলে গিয়েছি। স্ট্যাটিস্টিক্স যে শব্দটা, সে শব্দের এক বচন, এটা হচ্ছে প্লুরাল। আর এটার যে সিঙ্গুলার ফর্মটা, সেই সিঙ্গুলার ফর্মে এস বাদ যাবে, স্ট্যাটিস্টিক হবে, স্ট্যাটিস্টিক। তো এই যে স্ট্যাটিস্টিক শব্দটা, এই শব্দটার বাংলা হচ্ছে নমুনা পরিসংখ্যান। নমুনা পরিসংখ্যান, অথবা বলা যায় নমুনাজমান। এটা আবার কি জিনিস, আমরা সামনে যখন নমুনাটা পড়বো, মানে তুমি পড়েছো, মানে সামনে যখন ব্যাখ্যা করবো তখন বুঝবো যে সেই নমুনার বৈশিষ্ট্য প্রকাশ করে যে সংখ্যাগুলো, সেগুলো হচ্ছে নমুনাজমান বা নমুনা পরিসংখ্যান, যেটাকে স্ট্যাটিস্টিক বলা হয়। তো আশা করি এখান থেকে মনে হয় আর বেশি কিছু লাগবে না। আর এই স্লাইডটা আসলে অত দরকারি না, কারণ তুমি পড়েছো। মূল যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কোনটি পরিসংখ্যান। কোনটি পরিসংখ্যান, এই প্রশ্নটা খুব আসবে, মানে কমন চলে আসার মতো একটা প্রশ্ন। এখন কোনটি পরিসংখ্যান বুঝতে হলে তোমাকে পরিসংখ্যানের যে বৈশিষ্ট্য সেগুলো পড়তে হবে, আমি আর লিখছি না, তোমাকে পড়তে হচ্ছে পরিসংখ্যানের বৈশিষ্ট্য।
এখন পরিসংখ্যানের বৈশিষ্ট্য না পড়েও কিন্তু তুমি আসলে ওই প্রশ্ন দেখে বুঝতে পারবা যে আসলে এটা পরিসংখ্যান নাকি পরিসংখ্যান নাই। যে অপশনগুলো থাকবে দেখা যাচ্ছে 3টে অপশনে দেওয়া আছে হচ্ছে একদমই মানে সংখ্যা রিলেটেড কিছু না। ধরো এখানে কিছু একটা দিল, ধরো কোন একটা তথ্য দিল যে ওই এই লোক বিয়ে করেছে, অমুক এখানে থাকছে, তারপরে এই লোকের শিক্ষাগত যোগ্যতা এমন। আর ঘ নম্বরে যে অপশন, সেই অপশনে ধরো কোন একটা সংখ্যা রিলেটেড কিছু একটা বলে দিয়েছে, হ্যাঁ তখন সেটা উত্তর হবে। মানে তুমি আসলে বুঝতে পারবা না দেখেই, মানে বৈশিষ্ট্যগুলো যদি নাও পড়ো তারপরে বুঝতে পারো, তারপরে পড়ে রাখবা। তারপর ধরো 3টে দেওয়া রয়েছে যেখানে সংখ্যা আছে ঠিক আছে, কিন্তু সেটা পরিসংখ্যান বোঝাচ্ছে না। আর ঘ নম্বরে যে অপশন আছে সেখানে দেখা যায় গড় অথবা মধ্যক অথবা ভেদাঙ্ক, মানে পরিসংখ্যান রিলেটেড যে শব্দগুলো আছে সেইগুলোর কোন একটা মান দেওয়া আছে যে অমুকের বেতন এত, অমুকের ওজন এত, অমুকের উচ্চতা এত। আর ঘ নম্বরে ধরো তোমার দেওয়া রয়েছে, ঘ নম্বর না হলে যে কোনো অপশনে ধরো দেওয়া রয়েছে তো অমুকের গড় গড় বেতন হচ্ছে ধরো 30,000 টাকা। তাহলে গড় মধ্যক ভেদাঙ্ক মানে পরিসংখ্যান রিলেটেড যাই থাকুক সেটা পরিসংখ্যান। বুঝতে পারছো? এটা খুবই আসে এই প্রশ্নটা, এটা খুব সহজে আশা করি পারা যাবে। আরো কিছু কিছু জিনিস আছে যেমন পরিসংখ্যানের কার্যাবলীর ধাপ, এটা নোটের মধ্যে দেওয়াই আছে। এটা হচ্ছে 12 পেজ, 12 পেজে 7টা ধাপ আছে, সেই 7টা ধাপ একদম মুখস্থ করতে হবে। এখন প্রশ্ন আসবে যে ধরো চতুর্থ ধাপে কি আছে, ধরো চতুর্থ ধাপটি কি, অথবা বলতে পারে যে এই একটা ধাপ বলে দিয়েছে এর পরবর্তী ধাপটা কি হবে, মানে পরবর্তীটা কি হবে অথবা পূর্ববর্তীটা কি হবে, এইভাবে প্রশ্নটা করবে। বুঝতে পারছো? সে কারণে মুখস্থ করাই লাগবে। তারপরে আরো কিছু জিনিস আছে যে পরিসংখ্যানের কার্যাবলীর ক্ষেত্র, মানে এই যে বিজ্ঞানে চিকিৎসায় এখানে ওখানে ব্যবহার করা হয়, এটা ওইভাবে লাগবে না, কারণ তুমি দেখেই বুঝতে পারবা। মানে 4টে অপশন দেখে একটু পরিসংখ্যান পরিসংখ্যান মনে হয় যে অপশনটা, সেটা দেখাবা তাহলে হয়ে যাবে। বুঝতে পারছো? এমনি বিজ্ঞান চিকিৎসা এসব মুখস্থ করা লাগবে না। তুমি দেখবা যে কোন একটা অপশন একটু পরিসংখ্যান মতো আছে, সেই অপশনটা দাগিয়ে দিবা। যেমন ধরো ওই কিছু হিন্ট থাকবে, যেমন ধরো সমষ্টিগত তথ্যে ব্যবহার করা হয় কি, এমন কিছু একটা যদি থাকে। সমষ্টিগত তথ্য বা পরিসংখ্যান রিলেটেড যে কোনো কিছু, সংখ্যাত্মক প্রকাশ বা সমষ্টিগত তথ্য, এমন যে কোনো কথা যদি থাকে সেটা হবে উত্তর। পরিসংখ্যান সেখানে কাজ করে। আর যদি এমনি বহুপদীতে আসে পরিসংখ্যান কোথায় কোথায় কাজ করে, শিক্ষায় চিকিৎসা এখানে ওখানে, সেখানে তুমি ওই কার্যাবলী যে ক্ষেত্রগুলো একটু রিডিং দিয়েছো সেগুলো পড়ে দেখবে। নর্মালি পড়া লাগবে না, এটা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই ওইভাবে। আর কিছু আচ্ছা, তো আর একটা জিনিস ইম্পর্টেন্ট যে পরিসংখ্যানের অর্থ। পরিসংখ্যানের অর্থ মানে পরিসংখ্যানের অর্থ প্রকাশ, মানে পরিসংখ্যান কয় রকম অর্থ প্রকাশ করে? 2 রকম। একটা হচ্ছে এক বচনে পরিসংখ্যানের একটা অর্থ আছে, আর বহু বচনে আর একটা অর্থ আছে। এখন এক বচনে পরিসংখ্যানের অর্থ আছে কোন একটা জিনিসকে সংখ্যায় প্রকাশ করার সূত্র, নীতি, নিয়ম এসব। বুঝতে পারছো? সূত্র, নীতি, কার্যপ্রণালী, মানে কোন একটা জিনিসকে তুমি সংখ্যার মাধ্যমে প্রকাশ করো, মানে পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করবে, সেটা সূত্র, নীতি, কার্যপ্রণালী, এগুলো হচ্ছে এক বচন। আর বহু বচন হচ্ছে একটা প্রায়োগিক দিক, মানে আমাদের বাস্তব জীবনের জিনিসগুলোর সংখ্যায় প্রকাশ করলে যে জিনিস হয় সেটা হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান 2 রকম। পরিসংখ্যান বলতে বোঝাতে পারে যে কোন একটা জিনিসকে সংখ্যায় প্রকাশ করার সূত্র, নীতি বা কার্যপ্রণালী, অথবা আমাদের দৈনন্দিন জীবনের সংখ্যায় যদি প্রকাশ করি তাহলে যে জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে পরিসংখ্যান। তাহলে আমরা দিতে পারি যে দৈনন্দিন বস্তুর বা দৈনন্দিন জিনিসের সংখ্যাত্মক প্রকাশ, বা যে কোনো কিছু। আমি আর সুন্দর হাতের লেখায় লিখছি না, সংখ্যাত্মক প্রকাশ মানে বাস্তবে আমরা প্রয়োগ করে যে জিনিসটা পেলাম সেটাও পরিসংখ্যান বলতে পারি। আবার পরিসংখ্যানের মাধ্যমে কোনো একটা জিনিসকে সংখ্যায় প্রকাশ করার জন্য যে সূত্র, নীতি, কার্যপ্রণালী আছে সেটাকেও বলতে পারি, সেইগুলোকে বলা হবে এক বচন। আর আমরা বাস্তবে যে জিনিসটাকে প্রকাশ করে ফেলেছি সেটা হচ্ছে বহু বচন। আশা করি বোঝা যাচ্ছে। আরো কিছু থাকতে পারে যে পরিসংখ্যান মানে পরিসংখ্যান যে সেক্টরটা সেটা কিন্তু একটা বিজ্ঞানের সেক্টর, মানে পরিসংখ্যান কিন্তু একটা বিজ্ঞানের বিভাগ বা বিজ্ঞানের সেক্টর। এই সেক্টরের 3টা অংশ আছে, মানে 3 রকম সেক্টর থাকতে পারে। একটা হচ্ছে বর্ণনামূলক। আমরা ফার্স্ট পেপারে যা পড়ছি সবই বর্ণনামূলক। ফার্স্ট পেপারে আমরা গড় পড়ছি, মধ্যমা পড়ছি, প্রচুরক পড়ছি, বিস্তার পরিমাপ পড়ছি, বঙ্কিমতা, সুচলতা পড়ছি, সামনে সংশ্লেষ, নির্ভরণ, এগুলো পড়বো। সব হচ্ছে
আমি যদি একটু লিখে দিই, এটা হচ্ছে ফার্স্ট পেপারে যা পড়ছি সবই হচ্ছে বর্ণনামূলক, আর সেকেন্ড পেপারে যা পড়ছি সবই হচ্ছে সম্ভাবনা তত্ত্ব। সম্ভাবনা তত্ত্ব, সম্ভাবনা তত্ত্বে ওই সম্ভাবনা বিন্যাস, নমুনাস বিন্যাস, মানে বিভিন্ন রকম বিন্যাস আছে। আর তার সাথে একটা জিনিস মনে রাখতে হবে যে ভেদাঙ্ক, এটা হচ্ছে সম্ভাবনা তত্ত্বের ভিতরেই থাকে। ভেদাঙ্ক, গাণিতিক প্রত্যাশা, এটাও সম্ভাবনা তত্ত্বের মধ্যে। আর এগুলো বাদে আমরা বাস্তব জীবনে যে জিনিসগুলো ব্যবহার করি, ফলিত, ফলিত মানে কি প্রায়োগিক, ফলিত যে পরিসংখ্যান আছে সেখানে বাস্তব জিনিস, যেমন বায়ো স্ট্যাটিস্টিক্স, বায়োমেট্রি, টেকনোমেট্রি, সেমিওমেট্রি, সাইকোমেট্রি, ইকোনোমেট্রি, মানে যত আমাদের ওই আলাদা আলাদা বিভিন্ন সেক্টরে এগুলো বিভক্ত, ফলিত, মানে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স যেটাকে বলে ফলিত পরিসংখ্যান। তো আশা করি এই দুটো যদি চিনতে পারো, ফলিত পরিসংখ্যান আলাদা তো করতে পারবো, সমস্যা নেই। তো আশা করি বোঝা গিয়েছে। আর পরিসংখ্যানের বৈশিষ্ট্য তো দেখালাম, পরিসংখ্যানের কার্যাবলীর ধাপ হয়েছে, ওই কোন একটা জিনিস পরিসংখ্যান হতে পারে কিনা সেটাও দেখাইছি। আর এটা বিজ্ঞান নাকি কলা, এটা কিন্তু তোমার নোটের মধ্যে আছে, এটা এমসিকিউ এর জন্য লাগবে না, এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নে আসতে পারে সর্বোচ্চ। খ নাম্বারের জন্য একটু দেখে রাখতে পারো, তাছাড়া আর কোনো কাজ নেই। তো আশা করি বোঝা গিয়েছে। এবার আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্মগুলো যাবো, ম্যাথমেটিক্যাল না, এবার আমরা একটু সংজ্ঞামূলক জিনিসপাতিতে যাব, যেমন সমগ্রক। সমগ্রক জিনিসটা কি? কোন একটা বৈশিষ্ট্যের অধীনে যতগুলো মেম্বার আছে সবাই হচ্ছে সমগ্রক। যেমন ধরো তুমি একটা পুকুরে মাছের গুণাগুণ পরীক্ষা করতে গিয়েছো, এখন সেই পুকুরে ধরো মাছ আছে ধরো 100টা, ধরো 100টা মাছ আছে, ধরো এইভাবে 100টা মাছ আছে। এখন তুমি যদি 100টা মাছ নিয়ে কাজ করো তাহলে সেই 100টা মাছ হবে সমগ্রক, বুঝতে পারছো? এখন সমগ্রক আবার দুই রকম, একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম। যেটা গণনা করে তুমি শেষ করতে পারবে মোটামুটি সেটা হচ্ছে সসীম, যেমন এই যে এখানে 100টা মাছ, সেটা সসীম। কিন্তু যদি তুমি বাংলাদেশের সবগুলো পাখি নিয়ে করতে চাইতে, মানে বাংলাদেশে যত পাখি আছে আকাশে, তারপরে ঘরের ভিতরে যত পাখি আছে সবার যদি তুমি গণনা করতে, তাহলে কিন্তু শেষ করতে পারতে না, সে কারণে অসীম। আর না হলে বাংলাদেশের সমস্ত নদ নদীতে যত মাছ আছে সবাই তো অসীম। মানে অসীম মানে যে ইনফিনিটি তা না, মানে তুমি গণনা করে শেষ করতে না পারলে সেটা অসীম হবে, বুঝতে পারছো? তাহলে সমগ্রক বোঝা গেল। এটার আরেকটা বাংলা আছে তথ্য বিশ্ব, আমি একটু ফাস্ট যাচ্ছি তাই। তারপরে নমুনা, এটা দেখতে হবে। নমুনা কি? তুমি এই যে পরীক্ষা করতে গিয়েছো কোন একটা পুকুরে মাছের গুণাগুণ, তুমি ধরো সব মাছ না নিয়ে তুমি দেখছো যে সব মাছ তো দেখা লাগছে না, কেন ধরো তুমি পরীক্ষা করতে গিয়েছো যে পানি ভালো না খারাপ এই পুকুরের। এখন মাছের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে পানি ভালো, আর মাছের স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে পানি খারাপ। এ কারণে তুমি কি করলে 10টা মাছ বের করে দেখলে তাদের স্বাস্থ্য কেমন, 10টা মাছ, এখন দেখলে যে স্বাস্থ্য ভালো আছে তার মানে পানি ভালো। মানে তুমি অল্প কিছু প্রতিনিধিত্বকারী উপাদান নিয়ে সবগুলোর উপর পরীক্ষা চালানোর একটা সমতল কাজ করে ফেললে। মানে নমুনা কিন্তু নির্দিষ্ট অল্প কিছু প্রতিনিধিত্বকারী উপাদান নিয়ে যেই সেট গঠিত হবে সেটা হচ্ছে নমুনা, মানে ফুল না, পুরোটাকে প্রতিনিধিত্ব করে এমন অল্প কিছু উপাদান। এবং নমুনা আবার দুই রকম, একটা হচ্ছে বৃহৎ নমুনা আর একটা হচ্ছে ক্ষুদ্র নমুনা। ক্ষুদ্র নমুনা হচ্ছে এন মানে হচ্ছে ওই সদস্য সংখ্যা, কয়টা মেম্বার তুমি নিয়েছো তাই, এটা 30-এর থেকে কম হবে। এটাকে আবার একক বলা হয়, মানে আমি যেটাকে মেম্বার বলছি সেটা হচ্ছে একক। একক মানে কি? একক মানে উপাদান, এক কথা। মানে নমুনার উপাদানের সংখ্যা যদি 30-এর কম হয় তাহলে ক্ষুদ্র, আর যদি 30-এর সমান বা তার থেকে বড় হয় তাহলে বৃহৎ। আশা করি বোঝা গিয়েছে, এগুলো ব্যাপার না। এখন সমগ্রক বা তথ্য বিশ্ব তো মেম্বারদের বোঝাচ্ছে, তাই না? মানে সব মেম্বারকে বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের আওতায় যত মেম্বার আছে সবাইকে বোঝাচ্ছে। এখন সেই সব মেম্বারের বৈশিষ্ট্য প্রকাশকারী সংখ্যা, বৈশিষ্ট্য নির্দেশক সংখ্যা, মানে আমি যে মেম্বার তো বলছি যে মেম্বার হচ্ছে সমগ্রক, সেই সমগ্রকের বৈশিষ্ট্য প্রকাশ করে যে সংখ্যা সেটাকে বলা হয় পরামিতি। পরামিতি বা ইংলিশে আছে প্যারামিটার। আর নমুনার বৈশিষ্ট্য নির্দেশক যে সংখ্যা সেটাকে কি বলে? তাহলে পরিসংখ্যানের মধ্যে পড়ে এসেছো, সেটাকে বলা হয় নমুনা পরিসংখ্যান। এটাকে বলা হয় নমুনা পরিসংখ্যান বা নমুনাজ মান। নমুনাজ মান বা নমুনা পরিসংখ্যান আমি লিখছি না, এটার ইংলিশ আছে স্ট্যাটিস্টিক। ওই যে পরিসংখ্যানের এক বচন, যেটার মানে ছিল নমুনা পরিসংখ্যান বা নমুনাজ মান, সেটা ছিল নমুনার বৈশিষ্ট্য নির্দেশকারী সংখ্যা। তার মানে সমগ্রক নমুনা এগুলো দিয়ে আমরা মেম্বার বোঝাচ্ছি, সেই মেম্বারের বৈশিষ্ট্য যে সংখ্যাগুলো নির্দেশ করে সমগ্রকের হলে সেটাকে বলে পরামিতি, আর ওই নমুনার হলে সেটাকে বলে নমুনাজ মান বা নমুনা পরিসংখ্যান। আশা করি বোঝা গিয়েছে। এবার আমরা যাবো চলকে। তো চলক কি জিনিস বলতো? ওই
চলক হচ্ছে একটা বৈশিষ্ট্য, মানে যেই বৈশিষ্ট্যের মধ্যে ওই সংখ্যা বা গুণ যে কোনো কিছু থাকতে পারে সেটা মানে যেই বৈশিষ্ট্যের মান পরিবর্তন করতে পারো তুমি, মানে পরিবর্তিত হতে পারে, মানে সেমই থাকবে এমন কথা নেই, মানে যেটার মান চেঞ্জ হতে পারে এককের সাপেক্ষে, সেটা হচ্ছে চলক। এখন চলক দুই রকম, একটা হচ্ছে গুণবাচক। গুণবাচকে কি করে, সংখ্যা নাই যে জিনিসগুলো সেইগুলোর মান ধারণ করে, যেমন ধরো বৈবাহিক অবস্থা, আর্থিক আর্থিক অবস্থা না, বৈবাহিক অবস্থা, তারপরে ওই কি বলা যায়, লিঙ্গ, অথবা বলা যায় হচ্ছে পেশা, এগুলো হচ্ছে গুণবাচক, অথবা সততা, অথবা দারিদ্র্য। আর যদি আরেকটা হচ্ছে সংখ্যাবাচক, এটাকে আবার অনেক জায়গায় বলে পরিমাণবাচক, সংখ্যাবাচকই বেশি বলে, পরিমাণবাচকও বলা যায়, সমস্যা নেই। এগুলো যে কোনো সংখ্যা নির্দেশ করবে, যেমন বয়স, উচ্চতা, ওজন, যে কোনো কিছু। এখন সংখ্যাবাচক চলক আবার দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন আর একটা অবিচ্ছিন্ন। এটা আশা করি বলা লাগবে না এগুলো কি জিনিস। বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন মানে আলাদা আলাদা মান গ্রহণ করে, যেমন ধরো পরিবারের সদস্য সংখ্যা, এগুলো তো বিচ্ছিন্ন, একটা দুইটা তিনটা চারটা এমন হতে পারে, 1.5টা তো হতে পারে না, মানে এগুলো বিচ্ছিন্ন মান, তাহলে পরিবারের সদস্য। আবার ধরো আমি পরিবারের সদস্য এটা দিয়ে প্রকাশ করলাম, মানে একটু চিত্রকে। আর ধরো কোন একটা শার্টের সাইজ, ধরো শার্ট কেমনে খাবো, ধরো একটা জামা, এটা ধরো গেঞ্জি, এই গেঞ্জির ধরো সাইজ, এটার সাইজ কেমন হতে পারে, ধরো 30 হতে পারে, 30.5 হতে পারে, 31 হতে পারে, 31.5 হতে পারে। এখন এমন একটা প্যাটার্ন ফলো করছে যে 30, 30.5, 31, 31.5, মানে 0.5 করে বাড়ছে, ঠিক আছে, মানে দশমিক দেখে সেটাকে অবিচ্ছিন্ন বলে দিও না। অবিচ্ছিন্ন যখন কখন বলবো, যখন 30 থেকে 30.5 এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারবে। এখন এই যে সাইজ, এই সাইজ তো যে কোনো সংখ্যা হতে পারে না, নির্দিষ্ট কিছু প্যাটার্ন মেনে চলে, সেই কারণে এগুলো বিচ্ছিন্ন না, আলাদা আলাদা। তুমি চাইলেই 30.12345 বলে দিতে পারবে না। আর অবিচ্ছিন্ন কি, অবিচ্ছিন্ন যে কোনো মান হতে পারে, যেমন তাপমাত্রা। তাপমাত্রা কি তুমি জানো নাকি যে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কোন সংখ্যাটা হতে পারে? 10.5, 10.6, 7, 8, যে কোনো কিছু হতে পারে। তাপমাত্রা, উচ্চতা, ওজন, যা কিছু তুমি ওই যে কোনো মান পেতে পারো, সবকিছু হচ্ছে অবিচ্ছিন্ন। আশা করি এটা সমস্যা হবে না। আর চলককে আরো একভাবে ভাগ করা যায়, যেটা হচ্ছে নির্ভরশীলতার উপর ভিত্তি করে। এখন সেটা আবার কেমন, একটা হচ্ছে স্বাধীন চলক, একটা হচ্ছে অধীন চলক। স্বাধীন আর অধীন চলকের পার্থক্য কি, স্বাধীন চলক হচ্ছে কারোর উপর নির্ভরশীল না, আর অধীন চলক হচ্ছে অন্য চলকের উপর নির্ভরশীল। এখন চলো একটা উদাহরণ দিয়ে দেখে নিয়ে, ধরো একটা ধানের ক্ষেত আছে, হ্যাঁ, ধরো ধানের ক্ষেত, ধান না কি একাইছি জানি না, ধরো ধানের ক্ষেত, ধরো একটা ক্ষেত আছে। এখন এই ক্ষেতে ধরো কতটুকু সার দেব, কতটুকু বৃষ্টিপাত হবে, সেটার উপর নির্ভর করছে যে আমার এই শস্য কতটুকু হবে। এখন সার তো আমি আমার ইচ্ছা মতো দিতে পারি, আবার বৃষ্টিও তো স্বাধীনভাবে তো পড়তে পারে, তাই না? তুমি তো আর ঠিক করে দিতে পারবে না যে বৃষ্টি কতটুকু পড়বে না পড়বে, বৃষ্টি তো স্বাধীনভাবে পড়তে পারবে। তাহলে এই যে সার দিলাম, তারপরে এই যে বৃষ্টি পড়লো, এইগুলো তো স্বাধীন, কিন্তু এইগুলোর উপর নির্ভর করছে যে আমার এই জমিতে সার কত, মানে আমার এই জমিতে শস্য কতটুকু হবে, মানে কতটুকু ফলন হবে। তো তাহলে সেই কতটুকু ফলন হচ্ছে সেটা হচ্ছে অধীন, বুঝতে পারছো? আর এগুলো হচ্ছে স্বাধীন। আবার ধরো ওই ওষুধ খাওয়া, ধরো ওষুধ, ধরো এই যে ট্যাবলেট, এই যে ট্যাবলেট ধরো আমরা খাচ্ছি, এটা হচ্ছে স্বাধীন, আমরা তো আমাদের ইচ্ছা মতো ট্যাবলেট খেতে পারি, একসাথে 10টা ট্যাবলেটও খেয়ে ফেলতে পারি। আর ট্যাবলেটের ফলে যে প্রভাবটা হচ্ছে, হয় রোগ কমছে, না হলে বাড়ছে, না হলে অনেক ওষুধই মানুষ মরে যাচ্ছে। তো এগুলো কি, এগুলো হচ্ছে অধীন, মানে যে ওষুধ খাওয়ার যে ফলাফল সেটা অধীন। আমরা যে পড়াশোনা করছি, স্টাডি করছি, এটা তো আমরা আমাদের মতো করে যে কোনো রকমই করতে পারি। এখন এই যে পড়াশোনা না করে এখন পরিসংখ্যানে আমাদের খারাপ অবস্থা, তো এটা হচ্ছে স্বাধীন, আমাদের ইচ্ছা মতো আমরা করছি। আর স্টাডি করার ফলে যে রেজাল্ট আমরা পাবো, রেজাল্ট, এটা হবে অধীন চলক। বুঝতে পারছো তাহলে স্বাধীন চলক আর অধীন চলক কি? আশা করি বোঝা গিয়েছে। এবার তাহলে আমরা ধ্রুবকে যেতে পারি। ধ্রুবক, বেশি লম্বা করতে চাচ্ছি না ক্লাসটা, 19 মিনিট অলরেডি হয়ে গেছে। আর ধ্রুবকে কি হবে, ধ্রুবকে মান চেঞ্জ হবে না, মান চেঞ্জ হবে না। এখন ধ্রুবকে কিছু বলার নেই। এখন প্রশ্ন কেমন আসতে পারে আমি একটু বলি। এই যে এখান থেকে আমি আর বলতে ভুলে গেছি প্রশ্ন কেমন আসবে। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সসীম সমগ্রক, নিচের কোনটি অসীম সমগ্রক, নিচের কোনটি সমগ্রক বা তত্ত্ববিশ্ব, নিচের কোনটি নমুনা, নিচের কোনটি ক্ষুদ্র নমুনা, নিচের কোনটি বৃহৎ নমুনা। অথবা সংজ্ঞা থেকেও আসতে পারে যে যেই সমগ্রকের মান গুণে শেষ করা যায় সেটা কেমন, গুণে শেষ করা যায় না সেটা কেমন। যদি কোনো নমুনায় সদস্য সংখ্যা যদি 40 হয় তাহলে সেটা কেমন নমুনা, যদি 20 হয় তাহলে কেমন নমুনা, এসব জিনিসপাতি আসবে। আশা করি বোঝা গেছে। আবার এই দুটো জিনিস আসতে পারে, নমুনা মানার পর আমি তো এগুলো থেকেও আসতে পারে, বুঝতে পারছো?
এখান থেকে নিচের কোনটি গুণবাচক চলক, নিচের কোনটি সংখ্যাবাচক, নিচের কোনটি বিচ্ছিন্ন, নিচের কোনটি অবিচ্ছিন্ন, নিচের কোনটি চলক, নিচের কোনটি ধ্রুবক, এসব জিনিসপাতি আসবে। নিচের কোনটি স্বাধীন চলক, নিচের কোনটি অধীন চলক, এগুলো নিচের কোনটি ধ্রুবক। এখন একরকম ধ্রুবক আছে যেটাকে বলা হয় অবাধ ধ্রুবক। অবাধ ধ্রুবক, হ্যাঁ। এখন ধ্রুবকের মান যে চেঞ্জ করা যাবে না তা না, একটা নির্দিষ্ট ক্ষেত্রে মান চেঞ্জ করা যাবে না, কিন্তু কিছু কিছু ধ্রুবকের মান চেঞ্জ করা যায়। যেমন অবাধ ধ্রুবক, এটাকে তুমি যে কোনো মান দিতে পারো। যেমন আমি যদি বলি যে y ইকুয়ালস টু এ এক্স, এখানে y হচ্ছে চলক, x হচ্ছে চলক, এই দুটো হচ্ছে চলক, আমি চলক মেনে নিচ্ছি, কিন্তু এই যে এ, এটা হচ্ছে ধ্রুবক। এখন এই ধ্রুবকের বিশেষত্ব হলো এর জায়গায় তুমি যে কোনো মান লিখতে পারছো, মানে আসলে মান চেঞ্জ করা যাচ্ছে। তুমি সংজ্ঞায় লিখবো যে মান চেঞ্জ হবে না, কিন্তু তুমি তো চাইলে এখানে যে কোনো মানই বসাতে পারো এর জায়গায়। এবং যে কোনো মান বসানোর কারণে কি হয়েছে, এই ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্কটা সেটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। যদি এর জায়গায় 2 বসা, তাহলে ওয়াই সমান 2x, 3 বসা ওয়াই সমান 3x। এই যে একটা সমীকরণে দুইটা চলকের মধ্যে সম্পর্ক চেঞ্জ করে দিচ্ছে, মানে সম্পর্ক নির্ধারণ করছে যে ধ্রুবকটা, সেটাকে বলা হচ্ছে অবাধ ধ্রুবক। ওটা অত ইম্পর্টেন্ট কিছু না, এমনি জেনে রাখো এমসিকিউর জন্য। তো এই পর্যন্ত গেল। আর আরেকটা জিনিস আছে চলক নিয়েই। চলক অনুযায়ী তথ্য হচ্ছে আবার 3 প্রকার। মানে আমি যদি একটু বলি যে তথ্য হচ্ছে চলক অনুযায়ী 3 প্রকার। একটা হচ্ছে এক চলক তথ্য, একটা হচ্ছে দ্বি-চলক তথ্য, আমি যদি এভাবে বলি দ্বি-চলক তথ্য, একটা হচ্ছে বহু চলক তথ্য। এখন এক চলক তথ্য, দ্বি-চলক তথ্য আর বহু চলক তথ্য কি? ধরো যে ওই ধরো যেমন এই যে এফ আই এক্স আই, এমন দুইটা চলক নিয়ে কাজ করতে হয় না মাঝে মাঝে। আমি একটু ভালো করে বলি, যেমন ধরো ওই কি বলতে পারি, দাঁড়াও আমি একটু ভেবে বলি। আচ্ছা, ধরো যে একটা লাইব্রেরিতে কোনো নির্দিষ্ট একটা কোম্পানির বই কয়টা আছে, মানে বইয়ের সংখ্যা দেওয়া, বইয়ের সংখ্যা, আর ওই বইয়ের প্রত্যেকটা কপির মূল্য, মানে মূল্য, এই দুইটা জিনিস দিয়ে ধরো আমি একটা সারণী বানালাম। তাহলে এই যে সারণী, এটা একটা তো তথ্য প্রকাশ করছে, তাই না? এখন এই তথ্য এমন কয়টা চলক আছে, মানে বইয়ের সংখ্যা আছে আর বইয়ের মূল্য আছে, তাহলে দুইটা চলক, ধরে এটা হবে দ্বি-চলক। দিয়ে আরো বেশি দিই, যেমন বইয়ের নাম যদি দিই, এটা যদি সংখ্যাবাচক চলক না, সংখ্যাবাচক কি গুণবাচক কোনো ব্যাপার না, এটা হচ্ছে চলক কয়টা আছে তাই। তাহলে নাম আরো একটা চলক, তাহলে মোট 3টা চলক হলো। এভাবে আসলে জিনিসটা হয়। যদি শুধুমাত্র একটা চলকে দিতাম, বইয়ের সংখ্যা দিয়ে কাজ সেরে দিতাম, তাহলে সেটা হতো এক চলক তথ্য। বুঝতে পারছো? তো আশা করি বোঝা যাবে না। এবার আমরা আরেকটা জিনিস আসবো, যেটা হচ্ছে পরিমাপন ও পরিমাপন স্কেল। পরিমাপন প্লাস পরিমাপন স্কেল, আশা করি একটু হলেও মনে আছে জিনিসগুলো। পরিমাপন আসলে 4 প্রকার। কি কি পরিমাপনের সংজ্ঞা টঙ্গা আছে এগুলো দেখে নিও। পরিমাপন 4 প্রকার। একটা হচ্ছে ওই নাম সূচক, একটা হচ্ছে ক্রম সূচক, একটা হচ্ছে শ্রেণী সূচক, আর একটা হচ্ছে অনুপাত সূচক। এখন নাম সূচকে কি হবে? নাম সূচকে তুমি খালি যে কোনো কিছু দিয়ে একটা পরিচিতি প্রদান করবা, আর কিছু না। একটা পরিচিতি প্রদান করবা, আর কিছুই না। ক্রম সূচকে কি হবে? পরিচিতি প্রদান হবে, তার সাথে একটু ওই ক্রমও নির্দেশ করবে, মানে ক্রম করা যাবে আসলে, মানে ওই মানে তুলনা করা যাবে। ক্রম বা আমি যদি বলি তুলনা, এই কাজটা করা যাবে। মানে নাম সূচক আর ক্রম সূচক একই জিনিস। নাম সূচক পরিমাপন যেগুলো, সেগুলোতে শুধুমাত্র পরিচিতি প্রদান করা যাবে। ক্রম সূচকে পরিচিতি প্রদান করার পরেও আবার ওই জিনিস দিয়ে তুলনাও করা যাবে। শ্রেণী সূচকে পরিচিতি প্রদান হবে, ক্রম বা তুলনা হবে, তার সাথে যোগ আর বিয়োগ, এই দুটো জিনিস করা যাবে। আর জিরো, পরম না, এগুলো একটু লিখে নাও। তারপর লিখে নাও মানে এগুলো একটু দেখে নাও, তারপরে বুঝবা না। তুমি মনে হয় পড়ে বুঝিয়ে গেছো, সমস্যা নেই। অনুপাত সূচকে পরিচিতি তো প্রদান হবেই, ক্রম বা তুলনা হবেই, যোগ বিয়োগ গুণ ভাগ সব হবে, আর জিরো হবে পরম। এখন পরম মানে কি? আসলেই জিরো। আর পরম না মানে আসলে জিরো না, মানে জিরো আমরা ওই মানে আমরা মানের ক্ষেত্রে জিরো ধরছি, কিন্তু আসলে জিরো না। এখন জিনিসটা কেমন? নাম সূচকে শুধুমাত্র পরিচিতি প্রদান করবে, আর কিছুই না। যেমন ধরো ওই ধর্ম হচ্ছে একটা নাম সূচক পরিমাপন, মানে আমি যদি বলি যে ওই আমরা ইসলাম ধর্মের অনুসারী, তাহলে আমরা শুধুমাত্র পরিচিতি প্রদান করছি, এর মাধ্যমে কি কোনো তুলনা করছি নাকি? মানে ধরো দুইজনের দুইটা ধর্ম দেওয়া আছে, এর মধ্যে কিন্তু কোনো তুলনা করছি না, আমরা শুধুমাত্র পরিচিতি প্রদান করছি ধর্মের নাম বলে। তারপর ধরো লিঙ্গ হতে পারে, অথবা যে কোনো কিছু, মানে সংখ্যাবাদে যে কোনো কিছু নিলেই তো এখানে হয়, তাই না? মানে সংখ্যাবাদে যে কোনো কিছু, আমি যদি লিখে দিই এখানে গুণবাচক,
গুণবাচক যে কোনো কিছুই নামসূচক হবে, কারণ এগুলো দিয়ে তো শুধু পরিচিতি প্রদান করা যাবে, আর কিছুই তো না। আর সংখ্যা দিয়েও মাঝে মাঝে হবে, যেমন ধরো কোনো একটা স্কুল বা কলেজ বা হোস্টেলের রুম নাম্বার, ধরো একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে 19, দুইটা রুম। যদি একটা রুমই ওই 18 নম্বর 19 নম্বর এই দুইটা রুমের মধ্যে এই যে সংখ্যাগুলো, এগুলো কি পরিচিতি প্রদানের জন্যই ব্যবহার হয়েছে নাকি অন্য কোনো কাজেও? দেখো তো, এই যে 18 আর 19, একটা হচ্ছে 18 নম্বর রুম, একটা হচ্ছে 19 নম্বর রুম। এখন এই 18 নম্বর 19 নম্বর দিয়ে কি তুমি বুঝতে পারছো এই দুইটার মধ্যে কোনো রকম ভালো বা বেশি খারাপ এমন তো কিছু না, শুধুমাত্র একটা পরিচিতি প্রদান করা হয়েছে, আর কিছুই না। দুইটা গাড়ি ধরো, একটা গাড়ি হচ্ছে 1837, মানে গাড়ির ওই পিছন দিকে যে একটা নাম্বার থাকে, পিছন দিকে না সামনের দিকে জানি না, একটা হচ্ছে 1937। এই যে দুইটা নাম্বার, এই দুইটা নাম্বার থেকে তো গাড়ি শুধুমাত্র পরিচিতি প্রদান করা হয়, একটা আইডেন্টিটি হয়। কোন গাড়ি ভালো খারাপ এগুলো তো বোঝা যায় না, মানে একটা ওই মানে চিহ্নিত করার জন্য এটা নাম্বার, তাছাড়া আর কিছুই না। সে কারণে এই যে গাড়ির নাম্বার বা বাড়ির নাম্বার, গাড়ি, আচ্ছা বাড়ি না, ঘর হবে, রুম নাম্বার, এগুলো হচ্ছে সব নামসূচক। এখন ক্রমসূচক কি? ক্রমসূচক যেমন জিপিএ তে আমরা ওই পয়েন্ট যে দিই, যেমন ধরো ওই কেমন বলা যায়, ধরো 4 পয়েন্ট কিছু একটা, বা আমি একটু উদাহরণ দেখিয়ে বলছি তাহলে ভালো হবে। আচ্ছা, তো জিপিএ এর আগে সবচেয়ে ভালো একটা উদাহরণ হবে যেটা হচ্ছে রোল নাম্বার, এটা সবচেয়ে ভালো হবে, রোল নাম্বার। এখন রোল নাম্বার দিয়ে আসলে প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু পরিচিতি প্রদান করা হয়, এটা প্রথম কথা। ধরো কোন একজনের রোল 1 আর একজনের রোল 2, এই দুজনের কিন্তু পরিচিতি প্রদান করা হলো এই রোল নাম্বার দিয়ে। কিন্তু দেখবে এই 1 রোল আর 2 রোল দিয়ে একটা কিন্তু তুলনাও হয়ে যায়, যে 1 রোল আসলে 2 রোলের থেকে ভালো, এবার কিন্তু একটা তুলনা হয়ে যায়। একইভাবে জিপিএ তেও তাই, ধরো একজনের 4.7 আর একজনের 4.5, কারোরই 5 দিলাম না ধরো। এখন 4.7 আর 4.5 দিয়ে কিন্তু একটা তুলনাও হয়ে যায়, কিন্তু এগুলো দিয়ে কোনো ম্যাথমেটিক্যাল কাজকর্ম করা যায় না। তুমি একজনের রোলের সাথে কোনো কিছু যোগ বিয়োগ গুণ করে কোনো কিছুই পাবা না, মানে অনর্থক। এই দুজনের রোল যোগ করে ধরো বললে যে এই দুজনের একত্রে রোল হচ্ছে 3, এই দুজনের একত্রে রোল 3 হয়ে কি কোনো লাভ আছে? কোনো তো, মানে অনর্থক, এটা আসলে যোগ করে কোনো লাভ নেই, গুণ করে কোনো লাভ নেই। একইভাবে এই দুজনের জিপিএ যোগ করো, কোনো লাভ নেই, মানে যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করে কোনো লাভ নেই, সেগুলো আসলে ওই নাম সূচক বা ক্রম সূচক এগুলোই হবে। এগুলোতে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে না, যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে না। দেখো, নাম সূচক ক্রম সূচক কোনো জায়গায় কোনো যোগ বিয়োগ গুণ ভাগ নেই, শ্রেণী সূচকে যোগ আর বিয়োগ হয়, আর অনুপাত সূচকে যোগ বিয়োগ গুণ ভাগ সবই হয়। তো তুমি দেখছো রোল নাম্বার জিপিএ এগুলোতে যোগ বিয়োগ গুণ ভাগ করে কোনো লাভ নেই, সে কারণে এগুলো ওই ক্রম সূচক। আর এগুলো তো অবশ্যই পরিচিতি প্রদান করে। জিপিএ দিয়ে কিন্তু একটা স্টুডেন্টের রেজাল্টের একটা পরিচিতি আসে, আবার তুলনাও কিন্তু করা যায় যে 4.7 জিপিএ 4.5 এর থেকে ভালো, কিন্তু কোনো যোগ বিয়োগ করা যায় না জিপিএ এর সাথে, মানে যোগ বিয়োগ করে কোনো লাভ নেই। আরো কি হতে পারে, যেমন ধরো ধনী গরিব, ধনী বা এই যে ধনী গরিবের যে তফাৎ, এখন ধনী আর গরিব দিয়ে কিন্তু শুধুমাত্র পরিচিতি প্রদান করে না। ধরো দুইজন মানুষ আছে, একজন ধনী একজন গরিব, এখন ধনী আর গরিব দিয়ে শুধুমাত্র তাদের পরিচিতি হচ্ছে না, সমাজে তাদের একটা প্রভাব প্রতিপত্তি সবকিছুই কিন্তু মোটামুটি নির্ভর হচ্ছে, মানে এই দুইয়ের মধ্যে কিন্তু একটা তুলনা হয়ে যাচ্ছে, সেটা একটা, সে কারণে সেটা হবে ক্রমসূচক, নামসূচক না। বুঝতে পারছো? এখন একটা জিনিস, গুণবাচক আসলে এখানেও গুণবাচক খাটে, এই যে ধনী গরিব এটা তো গুণবাচকই, মানে এই যে নামসূচক আর ক্রমসূচক এই দুইটা আসলে গুণবাচক তথ্য, মানে মোটামুটি বেশিরভাগ জিনিস গুণবাচক তথ্য আকারে নেয়, সংখ্যাবাচক যায় না, সেগুলো আবার যোগ বিয়োগ করা যায় না, মানে গুণবাচক সবকিছু হয় নামসূচক না হলে ক্রমসূচক। এখন দেখবা যে সেটা আসলে তুলনা করা যাচ্ছে না, কি যদি করা যায় তখন সেটা কিন্তু ক্রম হবে, আর যদি কোনো তুলনা করা যায় না, শুধুমাত্র পরিচিতি, তাহলে হবে নামসূচক। আশা করি বুঝতে পারছো তুমি। আর সংখ্যাও হবে না তা না, সংখ্যা হবে, কিন্তু সংখ্যা দিয়ে তো কোনো যোগ বিয়োগ গুণভাগ কিছুই করা যাবে না, আর শুধুমাত্র পরিচিতি প্রদান হলে নামসূচক, আর যদি পরিচিতি প্রদান ছাড়াও তুলনা করা যায় তাহলে সেটা হবে ক্রমসূচক। মানে যোগ বিয়োগ গুণ ভাগ যদি করা যায় তখন সেটা এই দুটার মধ্যে যে কোনো একটা, মানে যদি যোগ বিয়োগ করা যায়, মানে গাণিতিক কাজকর্ম করা যায়, কিন্তু সংখ্যা সব জায়গায় হবে। এই যে এখানে যেই রুম নাম্বার ছিল সেগুলো তো শুধুমাত্র পরিচিতি প্রদানের উদ্দেশ্য ছিল, আর তো কোনো কিছুই না। এই দুটার মধ্যে কোনো তুলনাও যেহেতু হয়নি, তাই এটা ক্রমসূচক হয়নি। যদি তুলনা করা যেত যে ওই 19-এর ঘরটা 18 ঘরের চেয়ে ভালো, বা 18 ঘরটা 19-এর ঘরের চেয়ে ভালো, তাহলে কিন্তু সেটা ক্রমসূচক হতো, যেহেতু হয়নি তাই নামসূচক। এবারে সেই শ্রেণী সূচকে কি হবে, এখানে পরিচিতি অবশ্যই প্রদান করবে, তুলনা করা যাবে আর যোগ বিয়োগ করা যাবে। তাহলে একটা হচ্ছে তাপমাত্রা এখন ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ফারেনহাইট, এইগুলো হচ্ছে শ্রেণী সূচক। কারণ কি, তাপমাত্রা
পরিস্থিতি তো অবশ্যই প্রদান করছে, মানে একটা তাপীয় পরিস্থিতি প্রদান করছে যে ওইখানে আসলে তাপ কতটুকু আছে। এখন তুলনাও করা যায়, এক জায়গায় তাপমাত্রা ধরো 18 ডিগ্রি সেলসিয়াস আর একজনের তাপমাত্রা ধরো 19 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বেশি গরম কিটা, মানে বেশি গরম কোন জায়গা? এই যে দ্বিতীয় এই জায়গাটা বেশি গরম, তাহলে একটা তুলনাও কিন্তু করা যাচ্ছে। আবার যোগ বিয়োগও কিন্তু করা যাচ্ছে। ধরো ওই একজনের মানে এক জায়গার তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস আর এক জায়গার তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস। এখন এক জায়গার তাপমাত্রার সাথে আমি ধরো আরো 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়িয়ে দিলাম, কোনো না কোনো ভাবে তো বাড়ানো যায়, তাপমাত্রা তো বাড়ানো যায়, তাই না? এটা তো তুমি বিশ্বাস করো যে তাপমাত্রা বাড়ানো যায়, কোনো না কোনো ভাবে তাপমাত্রা কিন্তু বেড়ে যায়। এবং তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ধরো একজনের মানে এক জায়গার হয়ে গেল 23 ডিগ্রি সেলসিয়াস। তো যোগ বিয়োগ কিন্তু করা যাচ্ছে। আবার ধরো তাপমাত্রা কমে গেল, 5 ডিগ্রি সেলসিয়াস ধরে কমে গেল, আবার 18 ডিগ্রি সেলসিয়াস চলে গেল। তাপমাত্রা কিন্তু বৃদ্ধি বা হ্রাস এগুলো কিন্তু হয়, মানে কিন্তু যোগ বিয়োগ আসলে হয়। সে কারণে তাপমাত্রা আসলে শ্রেণী সূচক। এখন কেলভিন তাপমাত্রা কিন্তু আসলে অনুপাত সূচক, কিন্তু এটাই আমাদের মাথা ঘামানো লাগবে না, কারণ কেলভিন আমরা সাধারণত ব্যবহার করি না, আমরা ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট এগুলোই ব্যবহার করি। যদিও যদি কখনো প্রশ্নে চলে আসে যে কেলভিন তাপমাত্রা কি, সেটা আসলে অনুপাত সূচক। কারণ কি? কারণ কেলভিন তাপমাত্রায় যে জিরো সেটা হচ্ছে আসলেই জিরো, মানে কেলভিন তাপমাত্রা 0 কেলভিন মানে হচ্ছে কোনো তাপই নেই। কিন্তু সেলসিয়াস আর ফারেনহাইটে 0 মানে আসলে একদম 0 না। এটা আশা করি ওই অত না বুঝলেও হবে এগুলো। তো তাহলে যদি কখনো আসে তাপমাত্রা কেমন পরিমাপন, তুমি একবারে দিয়ে দিবো শ্রেণী সূচক, কারণ এটা যোগ বিয়োগ করা যায়, পরিস্থিতি প্রদান করছে, তুলনাও করা যাচ্ছে 18-19-এর ভিতর ওই কোনটা বেশি গরম, আর যোগ বিয়োগ করা যাচ্ছে। আবার পরম শূন্য না, সেলসিয়াস আর ফারেনহাইটে যে 0 ডিগ্রি সেটা আসলে মানে অ্যাবসলিউটলি শূন্য না। আরো কিছু জিনিস আছে। এবার আমরা অনুপাতে যেতে পারি, যেমন উচ্চতা ওজন আর পরিমাপ করতে পারে এমন যে কোনো কিছুই মোটামুটি। মানে এটা চেনার একটা উপায় হলো, ওই জিনিসটা তুমি চিন্তা করো মনে মনে আর ভাববা যে এটা আসলে 0 হলে আমার মনের মধ্যে কেমন আসতো। ধরো আমি বলছি যে কোনো একটা ঘরের উচ্চতা আছে 0, ঘরের উচ্চতা 0 হলে তুমি মনে করবে যে তাহলে তো ঘরই নেই। এই যে এটাই তো আসল কথা, যে ঘরের উচ্চতা যদি 0 হয়ে যায় তুমি ভাবছো যে আসলে তো ঘরই নেই, তার মানে কি আসলে এটা আসলেই 0। বুঝতে পারছো? আমি যদি বলি কোন একজনের ওজন হচ্ছে 0, হ্যাঁ কোন একজনের ওজন হচ্ছে 0, তাহলে কি বলবো? তাহলে মানে ওই মানুষ বলতে আর কিছু নেই, মানে ওজন যদি 0 হয় তার মানে তো তার অস্তিত্বই নেই। এখন 0 বলতে তুমি যে অস্তিত্বই নেই ভাবলে, তার মানে তুমিও মনে মনে 0 ভাবলে, আসলেও সে 0ই, তার মানে আসলেই 0, মানে পরম 0 সেগুলো। আবার এগুলোর পরিস্থিতি প্রদান করছে অবশ্যই, কারণ ওজন পরিস্থিতি প্রদান করে কেমনে, যে সে কতটুকু ভারী একটা পরিস্থিতি। আবার তুলনা করা যায় যে 50 কেজি আর 50 কেজি এগুলো বড় ছোট না সমান, এটার তুলনা করা যায়। আবার যোগ বিয়োগ গুণ ভাগ সবই করা যায়। যে ধরো ওই কোন একটা বাড়ির উচ্চতা ধরো 400 কেজি, ধরো 4000 কেজি, আর একটা বাড়ির উচ্চতা ধরো 2000 কেজি। এখন এই যে বাড়ির উচ্চতা বলছে ওজন, এখন এই যে ওজন আর এই যে ওজন, আমি যদি বলি যে এই ওজনটাই এই ওজনের কত গুণ, আমি বলবো যে 2 গুণ। এখন গুণ ভাগ কিন্তু এখানে করা যাচ্ছে, কেমনে বুঝলাম? এটা থেকে এটাকে ভাগ করলাম আর 2 পেলাম, তার মানে কিন্তু ভাগটাকে করা যাচ্ছে। তো অত বেশি কিছু না, তোমার মোটামুটি যে ব্যাখ্যাটুকু দিলাম সেই ব্যাখ্যা নিয়ে তুমি এবার উদাহরণগুলো মুখস্থ করে ফেলো, তাহলে হয়ে যাবে। এটা কিন্তু ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, ঘ নাম্বারে ব্যাখ্যা করতে হয় যে ওই জিনিসটা কোন ধরনের পরিমাপন। এখন এই যে শ্রেণী সূচক, তার মধ্যে আরেকটা সুন্দর উদাহরণ দেওয়া যায় যে ক্যালেন্ডারের তারিখ আর ওই কি বলে ঘড়ির সময় ব্যবস্থা বা ঘড়ির ব্যবস্থা বলি, ঘড়ির টাইম ব্যবস্থা। এবং ঘড়ির টাইম ব্যবস্থা কেন শ্রেণী সূচক অনুপাত নাই কেন? কারণ টাইমে তো মাঝে মাঝে 0টা 0 এমন বাজে না। 0 কখন বাজে? যখন 12টা বাজে। 12টা যখন বাজে তখন কিন্তু 0 বলা হয়। অথবা আমরা বলতে পারি যে ধরো ওই দুপুর 2টা বাজে, এখন দুপুর 2টা বেজে 0 মিনিট, এটা মানে কি আসলে পৃথিবীতে কি কোনো সময় অতিবাহিত হয়নি? হয়েছে তো। তারপরে 0 মিনিট দেখাচ্ছে কেন? কারণ এটা আসলে 0 না, মানে 0 বলতে যে পৃথিবীতে কোনো টাইম অতিবাহিত হয়নি তা না, মানে এই 0 কিন্তু আসল 0 না, 2টা বাজার পরে 0, মানে এই 0টা কিন্তু এমন তুমি বলতে পারবে না যে পৃথিবীতে আসলে কোনো সময় অতিবাহিতই হয়নি, হয়েছে কিন্তু এখানে 0 দেখাচ্ছে তাই। আবার 12টা বাজা মানে 0টা 0 বাজে, ওই রাত 12টা বাজা মানে 0টা 0 বাজা। এখন এই বাজা দেখে কি তুমি মনে করবে যে পৃথিবীতে আসলে কোনো টাইমই হয়নি? হয়েছে তো। সে কারণে এখানে 0 আসলে পরম 0 না। বুঝতে পারছো? কিন্তু টাইমের সাথে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, মানে গুণ ভাগ করা যায় না, সরি, যোগ বিয়োগ করা যায় শুধুমাত্র। মানে আমি যদি বলি যে ধরো 2টা বাজে, আর
আচ্ছা এখানে ধরো 2টা বাজে, আমি বলছি 30 মিনিট পরে আসো। এখন 30 মিনিট পরে যে কয়টা বাজবে তখন তুমি কিন্তু সেটা নির্ণয় করতে পারবে কেমনে, তার সাথে 30 যোগ করবা, 0 আওয়ার 30 মিনিট যোগ করবা। তুমি কিন্তু 30 মিনিট যোগ করতে পারছো, যোগ করতে পারছো তুমি 2টা 30। তার মানে তুমি আসলে টাইমের সাথে কিন্তু যোগ করতে পারছো, বিয়োগও করতে পারবা, কিন্তু গুণ ভাগ করতে পারবা না। তুমি 2টার সাথে ধরো 6 গুণ করে তুমি 12টায় গেলে, মানে 12টা বানিয়ে ফেললে। এখন তুমি আসলে এটার ব্যাখ্যা কি দিবা যে ওই পৃথিবীতে যত টাইম অতিবাহিত হয়েছে তার থেকে 6 গুণ বেশি টাইম পরে তুমি আসো, সে কারণে 6 গুণ করে 12টা বানিয়ে ফেললে। 12টা মানে তো সেই 10 ঘন্টা পরেই তো। তাহলে পৃথিবীতে যত টাইম অতিক্রান্ত হয়েছে তার থেকে তুমি 6 গুণ করে তুমি মাত্র 10 ঘন্টা পেলে, এটা তো হয় না, তাই না? মানে গুণ ভাগ করে আসলে কোনো লাভ হয় না, যোগ বিয়োগই লাভ হয়। আর ক্যালেন্ডারের তারিখ, এটা কেমনে? ক্যালেন্ডারের তারিখে 1 তারিখ হয় না, অথবা আমি যদি এভাবে বলি ক্যালেন্ডার তারিখে 0 মাস হয় না। আমি এই যে এভাবে বলি যে ধরো ওই 2025 সাল শেষ হয়ে 2026 সাল শুরু হয়েছে। 26 সাল শেষ হলে 26 সাল যখন শুরু হবে তখন কয় মাস অতিবাহিত হয়েছে বলো তো? তখন একদম যখন 1 জানুয়ারি তখন প্রথম মাস চলছে, মানে 1 মাস আসলে অতিবাহিত হয়নি, মানে 0 মাস অতিবাহিত হয়েছে তখন। বুঝতে পারছো? মানে তখন 1 মাসও যেহেতু অতিবাহিত হয়নি, তার মানে অতিবাহিত হয়েছে 0 মাস 26 সালে। এখন ক্যালেন্ডারে তো একটা বছরের দেখায়, তাই না? এখন কোনো মাস অতিবাহিত হয়নি মানে কি পৃথিবীতে আসলে কোনো মাস অতিবাহিত হয়নি? হয়েছে তো হাজার হাজার লক্ষ লক্ষ মাস, কিন্তু 2026 সালের হিসাবে 1 জানুয়ারিতে দেখাচ্ছে যে কোনো মাসই আসলে এখনো হয়নি, মানে 1 মাস এখনো পূর্ণ হয়নি। সে কারণে এখানে 0 কিন্তু আসল 0 না, সে কারণে এটা শ্রেণীসূচক। এবারে মোটামুটি একটু বোঝা গিয়েছে জিনিসটা কি, আর তুমি তো বুঝেছই। এবার আমরা একটু সামেশনে আসি। সামেশনে আসলে বলার কিছু নেই। সামেশনে আচ্ছা এখানে এমসিকিউ কেমনে আসবে, ওই দিয়ে দেবে যে এটা আসলে কোন ধরনের পরিমাপন, অথবা এই পরিমাপনের উদাহরণ কোনটি, এভাবে অপশনে আসতে পারে, বহুপদীতেও আসতে পারে। আবার এই বৈশিষ্ট্যগুলো আসতে পারে যে যোগ বিয়োগ করা যায় কি যায় না, শুধুমাত্র যোগ বিয়োগ নাকি যোগ বিয়োগ গুণ ভাগ সবই করা যায়, শুধুমাত্র পরিস্থিতি নাকি পরিস্থিতির সাথে তুলনা। মানে এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখলেই হবে, আর তুমি উদাহরণগুলো মুখস্থ করে ফেলো, আর তুমি তো বুঝতেই পারছো উদাহরণগুলো কেন এমন হলো। এবার সামেশনে কেমন প্রশ্ন আসতে পারে? সামেশনে একটা সিম্পল সামেশন আসতে পারে, সিম্পল সামেশন, অথবা সামেশনের ধর্ম। সামেশনের ধর্ম থেকে আসতে পারে। সিম্পল সামেশন কেমন? তোমার ধরো x1 x2 x3 এভাবে করে করে ধরো x5 পর্যন্ত মান বলে দিল, আর বলে সামেশন xi স্কয়ার i সমান 1 থেকে 5 বের করো। তার মানে কি তোমার i সমান 1 থেকে 5 এর জন্য প্রত্যেকটা x এর মান, মানে x1 এর পাওয়ার x1 স্কয়ার যোগ x2 স্কয়ার যোগ x3 স্কয়ার যোগ x4 স্কয়ার যোগ x5 স্কয়ার, এটার মানই তো বের করতে বলেছে। এখন x1 x2 x3 x4 x5 সব কয়টারই মান দেওয়া থাকবে, এখান থেকে তুমি একবারে নির্ণয় করতে পারবে। অথবা দুইটা চলক দেওয়া থাকতে পারে, ধরো f1 f2 f3 এভাবে করে f5 পর্যন্ত দেওয়ার, এখানে একটা fi দিয়ে দিও, মানে সামেশন fi xi স্কয়ার, মানে f1 x1 স্কয়ার f2 x2 স্কয়ার f3 x3 স্কয়ার f4 x4 স্কয়ার আর f5 x5 স্কয়ার। এই মানটা তোমার বের করতে বলতে পারে। এখন সব মানই যেহেতু জানো তাই তুমি একবারে বসিয়ে বসিয়ে বের করতে পারবে। আর আরেকটা হচ্ছে সামেশন ধর্ম, সেই ধর্মটা কেমন? এই যে কিছু কিছু ধর্ম ছিল না, সামেশন একটা ধ্রুবক সমান কি হয়, যদি i সমান হয় 1 থেকে n, মানে 1 থেকে শুরু করে n পর্যন্ত চলবে, তাহলে এটা হবে nc, ধ্রুবকটাই বারবার গুণ হবে। কয়বার গুণ হবে? 1 থেকে n পর্যন্ত। এখন এটা কেমনে বুঝবে যে কয়বার গুণ হবে? ধরো আমি বলছি যে 10 থেকে, ধরো আমি বলছি যে i সমান 10 থেকে 20 পর্যন্ত, এটা ধরো একটা যে কোনো একটা ধ্রুবক, ধরো 5, তাহলে কি হবে? বারবার 5ই যোগ হবে। কয়বার যোগ হবে বলো তো? 10 থেকে 20 পর্যন্ত আসলে কয়টা হয়? 10 থেকে 20 পর্যন্ত কিন্তু 11টা হয়, 10টা না। 20 মাইনাস 10 যোগ 1 11টা হয়, মানে এটা 55 হবে। এটা একটু খেয়াল রাখতে হবে। আবার সামেশনের ধর্ম আছে, যেমন ধরো সামেশন a xi, এটা লেখা যায় a সামেশন xi, মানে চলক বা চলকের স্কয়ার, বা মানে মোটামুটি একটা চলক যদি থাকে তার সাথে যদি একটা ধ্রুবক গুণ আকারে থাকে সেটা তুমি বাইরে নিয়ে যেতে পারো, এই যে এইভাবে। বুঝতে পারছো? এখন এটার প্রয়োগ কেমনে আসবে? ধরো তোমার দিয়ে দিল সামেশন xi সমান হচ্ছে 5, সামেশন xi স্কয়ার সমান হচ্ছে 10। হ্যাঁ, এমন একটা জিনিস বলে দিল, আমি অন্য কালার দিয়ে লিখি, এই যে সামেশন xi সমান ধরে বল, সামেশন xi সমান, আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো, সামেশন xi সমান 5 আর সামেশন xi স্কয়ার সমান 10, এই জিনিস ধরে বলে দিল। এই জিনিস বলার পরে বলছে সামেশন xi মাইনাস 5 হোল স্কয়ার সমান কত? কেমনে বুঝবা? এখন বলে দিয়েছে i সমান হচ্ছে 1 থেকে শুরু করে ধরো 10 পর্যন্ত। হ্যাঁ, এই জিনিস বলে দিয়েছে। তাহলে তুমি কি করবা? তুমি প্রথমে স্কয়ার সূত্রে ভাঙাবা, তাহলে স্কয়ার সূত্রে ভাঙাইলে i সমান 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, এটা হচ্ছে
xi স্কয়ার মাইনাস 2 ইন্টু এটা মানে মাইনাস 10xi প্লাস 25। এই জিনিস এবার তুমি আর একটা জিনিস আছে সামেশন যদি অনেকগুলো ফাংশন থাকে মানে যেমন ধরো ওই এ একটা বাক্স যোগ এ একটা বাক্স যোগ আরেকটা বাক্স, এই তিনটা বাক্স। তো যদি তিনটা বাক্সকে তুমি আলাদা আলাদা সামেশন দিতে চাও দিতে পারো, যোগ বিয়োগ আকারে যদি থাকে। এগুলো তো জানো তাই না, সামেশন অফ বাক্স প্লাস মাইনাস সামেশন অফ বাক্স প্রাইম প্লাস মাইনাস সামেশন অফ বাক্স ডাবল প্রাইম। আচ্ছা উল্টো লিখে ফেলেছি, মানে তুমি সবগুলোকে আলাদা আলাদা ভাবে সামেশন দিতে পারো, এটাই হচ্ছে আমার মেসেজটা। তাহলে এখানে আলাদা আলাদা সামেশন দিলে এখানে হবে সামেশন xi স্কয়ার, সামেশন xi স্কয়ার মাইনাস সামেশন 10xi, 10টা বাইরে গেলে একবারে মাইনাস 10 সামেশন xi প্লাস সামেশন 25। এই যে এই জিনিস আসলো, এই জিনিস আসার পরে এবার তুমি মান কেমনে বের করবো, সামেশন xi স্কয়ার এটার মান দেওয়া আছে 10 মাইনাস মাইনাস 10 ইন্টু সামেশন xi, এটা কত 5, সামেশন xi এর মান দেওয়া আছে। আর 25 এটা কত, i সমান 1 থেকে শুরু করে কিন্তু 10 পর্যন্ত, মানে 1 থেকে 10 পর্যন্ত মোট কয়টা পদ হয়, 10 মাইনাস 1 যোগ 1, মোট 10টা পদ। মানে এই 25ই বারবার যোগ হবে, কয়বার যোগ হবে 10 বার, মানে 25 গুণ 10। তাহলে কত হয় 10 মাইনাস 50 যোগ 250, তাহলে এটা হবে 210। যে এইভাবে আসবে। এখন তুমি এটা মনে মনে করতে পারবা, এই সামেশন xi মাইনাস 5 হোল স্কয়ার কেমনে লিখবা, এখানে হয় xi এর স্কয়ার মাইনাস 10xi প্লাস 25, মনে মনে করো xi স্কয়ার মাইনাস 2 ইন্টু এটা মানে 10xi প্লাস 25। তাহলে একবারে তুমি এটা লিখতে পারবে সামেশন xi স্কয়ার মাইনাস 10xi, তাহলে মাইনাস 10 সামেশন xi একবারে, আর প্লাস 25 হয় তাহলে প্লাস সামেশন 25, এক লাইন লিখতে পারো সমস্যা নেই। সামেশন xi স্কয়ার মান দেওয়া আছে 10 আর এই জিনিসের মান দেওয়া 5, মানে 10 গুণ 5 প্লাস এখানে i সমান 1 থেকে 10 দেওয়া ছিল। তোমার নিজে খাতায় এমসিকিউ এর সময় তো আর এভাবে প্রত্যেকটা তো আর i সমান 1 থেকে 10 লেখা লাগবে না। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মোট 10টা পদ হয়, 10 বার এই 25 যোগ হতে থাকবে, মানে 10 গুণ 25 হবে, 25 গুণ 10 হবে, যাই বলে এটা হবে 210। আশা করি তুমি বুঝতে পারছো সামেশনে সিম্পল সামেশন আসতে পারে, সামেশনের ধর্ম থেকে আসতে পারে। এবার আমরা প্রোডাক্টে যাই। প্রোডাক্টটা কেমন ছিল, এই যে এই চিহ্ন। প্রোডাক্টের নিয়ম কি ছিল যে সামেশন যেমন যোগ করে প্রোডাক্ট তেমনি গুণ করে, তাহলে তোমার সিম্পল প্রোডাক্ট আসতে পারে। সিম্পল প্রোডাক্ট কেমন, ধরে x1 x2 x3 দিয়ে দিল আর বললো যে প্রোডাক্ট xi কত, i সমান ধরে 1 থেকে 3, তাহলে প্রোডাক্ট xi স্কয়ার মানে এই, তাহলে এটা x1 স্কয়ার ইন্টু x2 স্কয়ার ইন্টু x3 স্কয়ার, এভাবে মান বসিয়ে করে হলো। যদি fi এর মান দেওয়া থাকে f1 f2 f3, তাহলে এখানে বলতে পারে সামেশন fi xi স্কয়ার বের করো, তাহলে f1 x1 স্কয়ার ইন্টু f2 x2 স্কয়ার ইন্টু f3 x3 স্কয়ার, এভাবে মান বসিয়ে করতে পারো। একটা হচ্ছে প্রোডাক্টের ধর্ম। প্রোডাক্টের ধর্মটা একটু কমপ্লিকেটেড হতে পারে, বা আমি এখনো প্রশ্ন দেখিনি এটা আসলে প্রোডাক্টের ধর্ম, মানে এমন কোনো প্রশ্ন এখনো দেখিনি। তারপরে একটু চেষ্টা করা যায় যে ধরো এখানে আছে a xi, i সমান ধরো 1 থেকে n, তাহলে কি হবে, তাহলে আচ্ছা প্রোডাক্ট একটা ধ্রুবকের প্রোডাক্ট আমরা নির্ণয় করার চেষ্টা করি। ধরো i সমান 1 থেকে শুরু করে n, মানে n সংখ্যক বার গুণ হবে, মানে a ইন্টু a এভাবে কতবার n সংখ্যক বার কিন্তু a গুণ হবে, মানে a টু দি পাওয়ার n হয়ে যাবে। a টু দি পাওয়ার n মানে কি n সংখ্যক বার a গুণ। তো এটা দেখিয়ে দিলাম, একটু মাথায় থাকবে না, তোমার চিন্তা নেই। তারপর i সমান 1 থেকে n, ধরো এর সাথে একটা চলকও আছে, তাহলে এটা কি হবে ax1 ইন্টু ax2 ইন্টু ax3, এভাবে করে করে axn পর্যন্ত। এখন দেখো a কিন্তু n বারই গুণ হয়েছে, মানে a টু দি পাওয়ার n ই আছে, আর তার সাথে আছে x1 x2 x3, এভাবে করে xn পর্যন্ত গুণ, মানে এটা প্রোডাক্ট xi আবার লেখা যায় i সমান 1 থেকে n, মানে প্রোডাক্ট থেকে যদি বের হয় তাহলে একদম পাওয়ার সমেত বের হচ্ছে। এটা তোমার মনে রাখা লাগবে না, তুমি এভাবে করে দেখবা তাহলে হয়ে যাবে। তো প্রোডাক্ট নিয়ে এভাবে প্রশ্ন আসতে পারে। তো এই প্রথম অধ্যায়ের জিনিসটা এই পর্যন্তই ছিল। আমরা মোটামুটি 44 মিনিটের মধ্যে এমসিকিউ কভার করলাম। তো এই ভিডিওটা এখানে, তুমি আশা করি বুঝতে পারছো কেমন হবে, মোটামুটি তোমার নাগালেই থাকবে প্রশ্নগুলো। এখন প্রশ্নগুলো বোর্ড স্ট্যান্ডার্ডই হয়েছে, আগেরবারও কলেজের পরীক্ষায় প্রশ্ন সিকিউ প্রশ্ন কঠিন করলেও এমসিকিউ কিন্তু অত বেশি ঝামেলা করেনি, এবারও আশা করা যায় তেমনই হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।